পশুর সাথে কথা বললেন শ্রী ঠাকুর। অজানা ভাষায় কথা বললেন তিনি। জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 58 বছর বয়সে শ্রী ঠাকুর বঙ্গদেশের পাবনা থেকে চলে এলেন বিহারের দেওঘরে। স্বভাবতই এখানে হিন্দি ভাষাভাষীর সংখ্যাধিক্য। তাছাড়া পাটনা, মজফ্ফরপুর, দ্বারভাঙা, মুঙ্গের প্রভৃতি বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আসতেন ঠাকুরের দর্শনে। আলাপ আলোচনা চলত। তারা হিন্দিতে কথা বলতেন, শ্রী ঠাকুর উত্তর দিতেন বাংলায়। সাধারণত একজন দুভাষী কাছে থেকে কথাগুলি তর্জমা করে উভয়কে বুঝিয়ে দিতেন। একদিন বিকেলবেলা দেওঘরের বড়াল বাংলোয় জামতলা গৃহের প্রাঙ্গণে বসে আছেন শ্রী ঠাকুর। এক গুজরাটি ভদ্রলোক এসে বললেন তিনি ঠাকুরের সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চান এবং তা একান্ত গোপনে, কেউ উপস্থিত থাকতে পারবে না। ভদ্রলোক গুজরাটি আর হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। বলতে হলে তাকে এরই কোনো একটিতেই বলতে হবে, কিন্তু জাগতিকভাবে শ্রী ঠাকুর ওই ভাষাগুলি জানেন না। উক্ত ভদ্রলোক যে ভাষাতেই তার কথা বলুন তা তাকে বুঝতে হবে এবং তার বোধগম্য করে উত্তরও দিতে হবে। তাই তাকে বলা হলো কথা বুঝিয়ে দেওয়ার জন্য একজন দুভাষিত কাছে রাখা দরকার। কিন্তু ভদ্রলোক তাতে নিতান্তই নারাজ। বলছেন তার কথা বলার সময় কেউ কাছে থাকবে না। শ্রী ঠাকুর সবাইকে বললেন দূরে সরে যেতে এবং ওই ভদ্রলোককে কাছে ডেকে তাঁর সমস্যার কথা বলতে বললেন। সবাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করল উভয় কথা বলছেন। ভদ্রলোকটির কথা শ্রী ঠাকুর মনোযোগ দিয়ে শুনছেন এবং স্বাভাবিকভাবে প্রত্যুত্তরও দিচ্ছেন, হাত এবং চোখের ভঙ্গিমা সহ। ভদ্রলোক আবার কিছু বলছেন, অনুরূপভাবে শ্রী ঠাকুর আবার উত্তর দিচ্ছেন। প্রায় আধ ঘন্টা কথাবার্তা চলল। এরপর ভদ্রলোক বেশ সন্তুষ্ট চিত্তে উঠে এলেন। আরেক দিনের ঘটনা। আশ্রমের এক কর্মী শ্রী রামনন্দন প্রসাদ, তার মায়ের বাপের বাড়ি পাটনার কাছের একটি গ্রামে। ওই মা কথাবার্তা বলতেন শৈশব থেকে অভ্যস্ত মাগধী ভাষাতে। এই ভাষা একজন অহিন্দিভাষী লোকের পক্ষে বোঝা দুঃসাধ্য। আবার ওই মা হিন্দি বলতে পারতেন না, আর বাংলা ভাষা তো কিছুই বুঝতেন না। একদিন ওই মা শ্রী ঠাকুরের কাছে এসে তার স্বভাব অভ্যস্ত মাগধী ভাষায় ঘর সংসারের অনেক কথা বলতে থাকলেন। তার বোধহয় নিশ্চিত ধারণা ছিল ঠাকুর যিনি তিনি তো আমার কথা বুঝবেনই। আর আশ্চর্যের কথা, শ্রী ঠাকুর ওই মায়ের সব কথারই জবাব দিলেন সরল বাংলাতেই। জাগতিকভাবে দেখতে গেলে শ্রী ঠাকুরের মাগধী ভাষা জানা ছিল না, আবার উক্ত মা তো বাংলা জানতেনই না। উভয়ই নিজ নিজ ভাষায় কথা বলে গেলেন, অথচ পরিষ্কার বুঝতে পারা গেল যে একজনের বক্তব্য আরেকজনের বুঝতে কোনো অসুবিধা হল না। আধ ঘন্টা ধরে কথা বলে ওই মাটি সন্তুষ্ট হয়ে চলে গেলেন। পরম প্রেমময়ের অপার প্রেম কি আর কোনো ভাষার সীমানায় আটকে থাকতে পারে? ভাবগ্রাহী জনার্দন তিনি, ভাষার অলঙ্কার নয়, বরং হৃদয়ের গহীনের আকুলতাটুকুই গ্রহণ করেন তিনি। তাই ভাষার দেওয়াল আপনা আপনি ভেঙে পড়ে সেখানে। একটা অবুঝ শিশু যখন তার মায়ের আঙুল আঁকড়ে ধরে, কিংবা একটা পোষা প্রাণী যখন তার মালিকের ফেরার অপেক্ষায় দরজায় বসে থাকে, সেখানে কোনো কথা হয় না, কিন্তু ভাবের আদান প্রদান হয় শতভাগ। কারণ প্রেমের ভাষা সব জীব, সব প্রাণীকুল অবলীলায় বোঝে। সেখানে ভাষা কোনোদিন বাধা হয়ে দাঁড়াতে পারে না। একটা শিশু যখন কেঁদে ওঠে, মা ঠিক বুঝতে পেরে যান কান্নার কারণ ভয় পেয়েছে বলে কাঁদছে নাকি বিছানা ভিজিয়ে ফেলেছে বলে। কারণটা হলো মায়ের তার শিশুর প্রতি নিঃস্বার্থ প্রেম। প্রেম সভ্যতার জন্মলগ্ন থেকেই প্রেমকে ব্যাখ্যা করার চেষ্টা করে চলেছে মানুষ। কবিরা লিখেছেন কবিতা, বিজ্ঞানীরা খুঁজেছেন রাসায়নিক বিক্রিয়া, কিন্তু প্রেম আজও এক অমীমাংসিত রহস্য। আমরা একে অনুভব করতে পারি, কিন্তু পুরোপুরি বুঝতে পারি না। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট মুভিজ ইন্টারস্টেলার, সেখানে একটি দৃশ্যে ডক্টর ব্র্যান্ডের একটা ডায়লগ ছিল, লাভ ইজ সামথিং উই কান্ট ইয়েট আন্ডারস্ট্যান্ড, মেবি ইটস সাম এভিডেন্স, সাম আর্টিফ্যাক্ট অফ এ হায়ার ডাইমেনশন। প্রেম যে আসলে কি তা হয়তো আমরা এখনো বুঝে উঠতে পারিনি। হয়তো এটা হায়ার ডাইমেনশনের কোনো কিছু, যা টাইম আর স্পেসের সীমানায় বন্দী নয়। প্রেমই হয়তো
ব্রহ্মাণ্ডের সেই অনাদি সুর যা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনুরণিত হয়, এক অবিনশ্বর ভাষা যা অনুভবে এক কিন্তু প্রকাশে অনন্ত। সেটা 1957 সাল। আশ্রমের গরুগুলো রোজ সকালে চলে আসতো ঠাকুর বাড়িতে, শিশি বড়মার রান্নাঘরের পিছনে। সেখানে তাদের জন্য মজুদ থাকত ভাতের মাড়, নানা রকমের আনাজের খোসা, শাকপাতা ইত্যাদি ইত্যাদি। এখানে যা পেত খেয়ে নিয়ে তারপর তারা অন্যদিকে চড়তে যেত। ওরা নিয়মিতভাবে আসতো বড় দালানের পশ্চিম দিক ঘুরে, বড় দালান এবং খড়ের ঘরের মধ্যেকার রাস্তা দিয়ে। শিশি ঠাকুর তখন খড়ের ঘরে দক্ষিণাস হয়ে বসতেন আর গরুগুলোর যাওয়া আসা প্রীতি ভরে দেখতেন। ওদের নেতৃত্ব দিত হৃষ্টপুষ্ট একটি গাভী। একদিন দুটি বাছুর কোনো কারণে পিছিয়ে পড়েছে, অন্য গরুগুলি এগিয়ে গেছে, কিন্তু এই গাভীটির ঠিক খেয়াল আছে। সে দাঁড়িয়ে পড়ে ঘাটটা পিছন দিকে ফিরিয়ে নিয়ে হাম্বা করে একটা ডাক দিল। ডাক শুনে বাছুর দুটি দৌড়ে এলো। তারপর তাদেরকে নিয়ে সে আবার চলতে শুরু করল। শিশি ঠাকুর সব লক্ষ্য করছেন। পরে স্মিতহাস্যে বললেন, ওই দেখ, ও ওর বাল বাচ্চা সবগুলিকে নিয়ে তারপরে যায়। তারপর একদিন ঘটল একটা বিচিত্র অবিশ্বাস্য ঘটনা। সেদিন সকালে গরুগুলো যথারীতি বড় দালান এবং খড়ের ঘরের মাঝখানের রাস্তা দিয়ে রান্নাঘরের দিকে চলে যাচ্ছে। প্রতিদিনকার মতো আজও শিশি ঠাকুর সস্নেহ নয়নে তাদেরকে দেখছেন। যেতে যেতে হঠাৎ ওই পূর্বোক্ত গাভীটি খড়ের ঘরের বারান্দা ঘেঁষে শিশি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। ভাবটা এমন যেন কিছু বলতে চায়। শিশি ঠাকুরও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ওই অবলা সন্তানটির দিকে। তারপর আশ্চর্য, গোমাতা মস্তক নাড়িয়ে নাড়িয়ে নীরবে কিছু যেন নিবেদন করল। প্রত্যুত্তরে শিশি ঠাকুরের নয়ন যুগলে ফুটে উঠল ভাবময় কিছু বিশেষ ইঙ্গিত। তিনি স্বীয় শিষ্যদেশ উপরে নিচে আন্দোলিত করে ওই গোমাতা নিবেদন যেন গ্রহণ করলেন এবং তার বোধগম্য হওয়ার মতো করে বোধহয় কিছু বার্তাও দিলেন। গোমাতা কি বুঝল তা সেই জানে। মনে হলো সে যেন পরিতৃপ্ত হল। প্রভুর শ্রীমুখ পানে আর একটু তাকিয়ে থেকে সে তার গন্তব্যস্থানে রওনা হলো।